আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সাবিনা। আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাহিম। আজ আমরা একটি সুন্দর কবিতা নিয়ে কথা বলবো। এই কবিতাটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে। হ্যাঁ, রাহিম, আজ আমরা আলোচনা করব বিখ্যাত আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটস এর সেলিং টু বাইজেন্টিয়াম কবিতা এবং এর বাংলা অনুবাদ বৃদ্ধদের জন্য নয় এদেশ সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো যে ডব্লিউ.বি. ইয়েটস 1865 সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন? তিনি একজন বিখ্যাত কবি ছিলেন। আরেকটু মজার তথ্য হল, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের ভূমিকা লিখেছিলেন এই ডব্লিউ.বি. ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুর এই গীতাঞ্জলির জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সাবিনা, আমাদের শিক্ষার্থীদের জন্য বলি, সেইলিং টু বাইজেন্টিয়াম কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কবি আনিস মোহাম্মদ। বাংলা অনুবাদের নাম বৃদ্ধদের জন্য নয় এ দেশ। এই অনুবাদটি 2012 সালে প্রকাশিত হয়েছিল। ঠিক বলেছে রাহিম। এখন আমরা কবিতাটি সম্পর্কে কিছু কথা বলি। সেলিং টু বাইজেন্টিয়াম কবিতাটিতে কবি একটি যাত্রার কথা বলেছেন। বাইজেন্টিয়াম হল একটি প্রাচীন শহর, যা এখন ইস্তানবুল নামে পরিচিত। কবিতাটিতে কবি যুবক যুবতীদের দেশ থেকে বাইজেন্টিয়াম নামক শহরে যাওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন যে যেখানে তিনি থাকেন সেই দেশটি বৃদ্ধদের জন্য নয়, সেটি যুবক যুবতীদের দেশ। বাংলা অনুবাদে প্রথম অংশে লেখা আছে, বৃদ্ধদের জন্য নয় এদেশ, যুবক যুবতীরা ডুবে আছে একে অপরের বাহুবন্ধনে। এখানে কবি বলতে চেয়েছেন যে যুবকরা তাদের যৌবনের আনন্দে মেতে আছে। হ্যাঁ সাবিনা, কবিতার প্রথম অংশে কবি বলেছেন যে যুবকরা তাদের যৌবনের আনন্দে মেতে আছে। তারা সাগরে নাচছে, গাছে গাছে নাচছে, সবাই উল্লাসে মেতে আছে। প্রিয় শিক্ষার্থীরা, কবিতার দ্বিতীয় অংশে কবি বলেছেন যে বৃদ্ধরা এই দেশে অবহেলিত। তিনি বলেছেন, এই দেশে বৃদ্ধ বৃদ্ধারা চেরা নেক্র উচ্ছিষ্ট বর্জ্য ছাড়া আর কিছু নয়। এখানে কবি বলতে চেয়েছেন যে বৃদ্ধদের কেউ গুরুত্ব দেয় না, তারা অবহেলিত। তাই তিনি সেই দেশ ছেড়ে বাইজেন্টিয়াম যেতে চান। তিনি বলেছেন, নেমেছি সাগরে, পৌঁছে যেতে চাই বাইজেন্টিয়াম পবিত্রতার সমুদ্রবন্দরে। রাহিম, আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের জন্য এটা একটু বুঝিয়ে বলা দরকার। কবি এখানে প্রতীকের ব্যবহার করেছেন। বাইজেন্টিয়াম হল একটি প্রতীক, যা শিল্প, সংস্কৃতি এবং জ্ঞানের প্রতীক। ঠিক বলেছে সাবিনা। কবি বাইজেন্টিয়ামকে একটি প্রতীক হিসেবে ব্যবহার করেছে। তিনি চান যে তার আত্মা শিল্প এবং সংস্কৃতির মাধ্যমে অমর হয়ে থাকুক। কবিতার তৃতীয় অংশে কবি সাধু সন্ন্যাসীদের কাছে প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, হে সাধু সন্ত সন্ন্যাসীরা, তোমরা জ্বলছে স্রষ্টার পবিত্র আগুনে, স্বর্ণ দিওয়ালের পবিত্র আগুন থেকে নেমে এসো, পবিত্র কর আমাকে অগ্নিস্নানে। এখানে কবি চান যে তার আত্মা পবিত্র হোক। তিনি বলেছেন যে তিনি অসুস্থ এবং লালসার কারাগারে বন্দী, তিনি মুক্তি চান। কবিতার শেষ অংশে কবি বলেছেন যে তিনি আর কখনও কোনো জীবের শরীরে ফিরে আসতে চান না। তিনি চান যে গ্রিসের স্বর্ণশিল্পীরা তাকে একটি স্বর্ণ পাখি বানিয়ে রাখুক। হ্যাঁ, তিনি বলেছেন, গ্রিসের স্বর্ণশিল্পীরা যদি নিরন্তর নিরবধি আঘাতে আঘাতে নিশীথ প্রভাতে স্বর্ণবৃক্ষ ডালে রাখে আমাকে স্বর্ণ পাখি হয়ে ডেকে ডেকে সম্রাট সম্রাজ্ঞীদের ভাঙা ঘুম পবিত্র বাইজেন্টিয়াম নগরে। এখানে কবি বলতে চেয়েছেন যে তিনি চান তার শিল্প এবং কবিতা অমর হয়ে থাকুক। তিনি চান যে তার কবিতা সমস্তে জাগিয়ে তুলুক, এমনকি সম্রাট সম্রাজ্ঞীদেরও। সাবিনা, এবার আমরা ইংরেজি কবিতা এবং বাংলা অনুবাদের মধ্যে কিছু তুলনা করি। মূল ইংরেজি কবিতার শিরোনাম সেইলিং টু বাইজেন্টিয়াম, ইয়ার অর্থ বাইজেন্টিয়ামে নৌকা ভ্রমণ। কিন্তু বাংলা অনুবাদের শিরোনাম হয়েছে বৃদ্ধদের জন্য নয় এ দেশ। হ্যাঁ রাহিম, এটা একটি মজার বিষয়। অনুবাদক কবিতার প্রথম লাইন থেকে শিরোনাম নিয়েছেন। ইংরেজি কবিতার প্রথম লাইন হল, দ্যাট ইজ নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, যার অর্থ বৃদ্ধদের জন্য নয় এ দেশ। আরেকটি মজার বিষয় হল, ইংরেজি কবিতায় বাইজেন্টিয়াম শব্দটি ব্যবহার করা হয়েছে, যা একটি প্রাচীন শহরের নাম। বাংলা অনুবাদেও সেই একই শব্দ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কারণ বাইজেন্টিয়াম একটি নির্দিষ্ট স্থানের নাম। এটি বর্তমান তুরস্কের ইস্তানবুল শহরের প্রাচীন নাম। অনুবাদক এই নামটি পরিবর্তন করেননি। সাবিনা, আমি লক্ষ্য করেছি যে বাংলা অনুবাদে কিছু শব্দ এবং চিত্রকল্প ব্যবহার করা হয়েছে যা মূল ইংরেজি কবিতায় নেই। যেমন যৌনসুধা পান বা জনন রসের অভ্যুদয় নাচছে সবাই, এই বাক্যগুলি অনুবাদকের নিজস্ব যোগ করা। হ্যাঁ রাহিম, অনুবাদ করার সময় অনুবাদক কিছু স্বাধীনতা নিয়েছেন।
তিনি মূল কবিতার ভাব রক্ষা করেছেন, কিন্তু কিছু নিজস্ব শব্দ এবং চিত্রকল্প যোগ করেছেন যাতে বাংলা পাঠকরা কবিতাটি ভালোভাবে বুঝতে পারে। আরেকটি পার্থক্য হল ইংরেজি কবিতায় 4টি স্তবক আছে। বাংলা অনুবাদেও 4টি স্তবক রাখা হয়েছে, কিন্তু প্রতিটি স্তবকের আকার এবং লাইনের সংখ্যা ভিন্ন। হ্যাঁ, এটা সত্যি। অনুবাদ করার সময় অনুবাদক কবিতার ছন্দ এবং লয় বজায় রাখার চেষ্টা করেন, কিন্তু দুটি ভাষার মধ্যে পার্থক্য থাকার কারণে লাইনের সংখ্যা এবং আকার পরিবর্তন হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করি। এই কবিতায় কবি কি বলতে চেয়েছেন? কবিতাটিতে কবি বলতে চেয়েছেন যে তিনি একটি এমন দেশে থাকেন যেখানে যুবকরা তাদের যৌবনের আনন্দে মেতে আছে, কিন্তু বৃদ্ধদের কেউ গুরুত্ব দেয় না। তাই তিনি সেই দেশ ছেড়ে বাইজেন্টিয়াম যেতে চান। বাইজেন্টিয়াম হল শিল্প, সংস্কৃতি এবং জ্ঞানের প্রতীক। কবি চান যে তার আত্মা শিল্প এবং সংস্কৃতির মাধ্যমে অমর হয়ে থাকুক। তিনি চান যে তার কবিতা সবাইকে জাগিয়ে তুলুক। কবিতাটিতে কবি বয়স এবং মৃত্যুর বিষয়ে চিন্তা করেছেন। তিনি বলেছেন যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন এবং তার দেহ দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তার আত্মা এখনও তরুণ এবং সক্রিয়। হ্যাঁ সাবিনা, কবি বলতে চেয়েছেন যে শরীর বৃদ্ধ হলেও আত্মা চিরতরুণ থাকতে পারে। তিনি চান যে তার আত্মা শিল্প এবং সংস্কৃতির মাধ্যমে অমর হয়ে থাকুক। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতা থেকে আমরা শিখতে পারি যে বয়স শুধু একটি সংখ্যা। আমাদের শরীর বৃদ্ধ হলেও আমাদের মন এবং আত্মা সবসময় তরুণ থাকতে পারে। আমরা আরও শিখতে পারি যে শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি আমাদের অমর করে রাখতে পারে। যেমন ডব্লিউ.বি. ইয়েটস 1929 সালে মারা গেছেন, কিন্তু তার কবিতা আজও আমরা পড়ছি। হ্যাঁ রাহিম, এটা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা সবাই একদিন বৃদ্ধ হব, কিন্তু আমাদের কাজ এবং সৃষ্টি আমাদের অমর করে রাখতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ডব্লিউ.বি. ইয়েটসের সেইলিং টু বাইজেন্টিয়াম কবিতা এবং এর বাংলা অনুবাদ বৃদ্ধদের জন্য নয় এ দেশ সম্পর্কে আলোচনা করলাম। আমরা দেখলাম যে অনুবাদক কবি আনিস মোহাম্মদ কিভাবে ইংরেজি কবিতাকে বাংলায় অনুবাদ করেছেন। তিনি মূল কবিতার ভাব রক্ষা করেছেন, কিন্তু কিছু নিজস্ব শব্দ এবং চিত্রকল্প যোগ করেছেন। আমরা আরও দেখলাম যে কবিতাটিতে কবি বয়স, মৃত্যু এবং অমরত্বের বিষয়ে চিন্তা করেছেন। তিনি বলেছেন যে শরীর বৃদ্ধ হলে আত্মা চিরতরুণ থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি কবিতা পড়তে ভালোবাসো তাহলে আরও বেশি কবিতা পড়ার চেষ্টা করো। কবিতা আমাদের মনকে সমৃদ্ধ করে। হ্যাঁ সাবিনা, কবিতা পড়া একটি সুন্দর অভ্যাস। এটি আমাদের কল্পনা শক্তি বাড়ায় এবং আমাদের ভাষা দক্ষতা উন্নত করে। আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। আশা করি আবার কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পডকাস্টে। আল্লাহ হাফেজ।